সাদা কালোর সেই রোম্যান্টিসিজম যা আজও অমলিন, অমলিন ইতিহাস। সুপ্রাচীন রাজার নীতি থেকে আজকের রাজনীতির চলতি হওয়ায় ঘুরে দেখা ঐতিহ্যময় বর্ধমান। দামোদর, অজয়, ভাগীরথী নদী বেষ্টিত কৃষিমাতৃক জেলা পূর্ব বর্ধমান জেলা, যার শুরুতেই রয়্যাল হেরিটেজ শহর বর্ধমান অপেক্ষা করছে আসন্ন নির্বাচনের। তাই এখানকার মানুষরা কি ভাবছেন তা জানতে আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান জেলাতে। বর্ধমান শহরের আনাচ কানাচ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের অসংখ্য মণিমুক্ত। কার্জন গেট, চিরায়ত ঐতিহ্যের মিনার। শোনা যায় 1904 সালে লর্ড কার্জনের আগমন উপলক্ষে এই তোরণ তৈরি করেন তৎকালীন মহারাজ ধীরাজ বিজয় চাঁদ মেহতাব। তোরণের ওপরে 3 জন মহিলার মূর্তি বিশেষ তাৎপর্য বহন করে। প্রথম মূর্তির হাতে হাতুড়ি, দ্বিতীয় মূর্তির হাতে কাস্তে ও শস্য রাখার পাত্র এবং মাঝের জনের হাতে বই। শিল্প, কৃষি আর শিক্ষার সহাবস্থানে সমৃদ্ধ গোটা বর্ধমান জেলার চিত্রটা কিন্তু আপনি এর মধ্যে পাবেন। বর্ধমানের মাঝখান মানে বর্ধমান শহর, যা শিক্ষা সংস্কৃতির কেন্দ্র, তাই বই। বর্ধমানের উত্তর দিক মানে শিল্প এলাকা, সেদিকে শিল্পের চিহ্ন, এবং বর্ধমানের দক্ষিণ মানে কৃষি এলাকা, সেদিকে কৃষকের জিনিসপত্র নিয়ে মহিলা বসে আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি একবার দুঃখ করে বলেছিলেন, রাঢ়ের মধ্যমণি বর্ধমানের কোনো ইতিহাস নাই। কিন্তু সত্যি বলতে কি, বর্ধমান শহরের নামকরণ নিয়ে নানা কিংবদন্তি আছে। কল্পসূত্র অনুযায়ী জৈনদের 24তম তীর্থঙ্কর মহাবীর বা বর্ধমান স্বামী বর্ধমানের অষ্টিকা গ্রামে বেশ কিছুদিন ছিলেন। তার নামেই নাকি এই জনপদের নাম হয় বর্ধমান। তারপর মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালেও এই শহরের নাম মেলে বদ-ই-দিওয়ান। 6ষ্ঠ শতাব্দীতে বিজয় সেনের মল্লসারুল লিপিতে সর্বপ্রথম বর্ধমান ভুক্তির উল্লেখ পাওয়া যায়, যেখানে লিপিবদ্ধ হয়েছে পুণ্যোত্তর জনপদোধ্যাসিতায়াং সতত ধর্মক্রিয়া বর্তমানায়াং বর্ধমান ভুক্তৌ। বরাহমিহিরের লেখায় 3টি জনপদের অন্যতম এই বর্ধমান। ইতিহাস বলে একসময় বর্ধমান পেরিয়ে নদিয়া আক্রমণ করেছিলেন বখতিয়ার খিলজি। সুলতানি আমলে বাংলার শাসন ব্যবস্থা ছিল গৌড় কেন্দ্রিক। সম্রাট শেরশাহের আমলে এর পট বদলে বাংলাকে যে কটি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়, বর্ধমান তাদের অন্যতম। 16শ শতকের শেষের দিকে আকবরের আমলে বাংলাকে 19টি সরকারে ভাগ করা হয়। শরীফাবাদ সরকারের একটি মহল হিসাবে বর্ধমানকে চিহ্নিত করে যান আইনি আকবরী স্রষ্টা আবুল ফজল। শিল্প, কৃষি, শিক্ষায় পরিপুষ্ট বর্ধমানের আর এক পরিচিতি শস্যগোলা। জেলার 33টি ব্লকের 60% বেশি জমি ব্যবহৃত হয় কৃষিকাজে। পরিসংখ্যান বলছে, পূর্ব বর্ধমানে বার্ষিক ধান উৎপাদনের পরিমাণ 18,97,030 টন। অথচ শস্যের গোলা যারা ভরিয়ে তোলেন, সেই কৃষকদের গলায় এখন কার্যত হীরক রাজার দরবারের কড়িকাঠ কাঁপানো সেই বিখ্যাত গানের সুর। সোনার ফসল ফলাবে তার, 2 বেলা জোটে না আহার। চাষে লাভ বলতে এমন কিছু নেই। কৃষিজনের দাম বেড়েছে, আবার ট্র্যাক্টরেরও সব চষার করার দাম বেড়েছে। চাষিদের রুইয়ে এমন কিছু লাভ কিছুই পাওয়া যাচ্ছে না। দেবীপুরের শেখ মনিরুদ্দিন, অমল টুডু কিংবা রাধেশ্যাম ঘোষদের মতো বর্তমানের বহু কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। করোনা, লকডাউন এমনিতে যা ক্ষতি করার করেই দিয়েছে, সঙ্গে যুক্ত হয়েছে রাজনীতি। সারের দাম থেকে কৃষিক্ষেত্রে আনুষঙ্গিক খরচ বাড়ায় তাদের নাভিশ্বাস উঠছে। সঠিকভাবে পারছি না, কারণ আমাদের পর্চা কিছু নেই। আমার দাদু সম্পত্তি দিয়ে গেছে, আমরা রেকর্ড করতে পারিনি পয়সার অভাবে, সেই কারণে আমরা পাচ্ছি না। আমাদের যদি সরকার যদি কিছু করে, রেকর্ড করার জন্য কিছু যদি ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা রেকর্ড করে দেবো, সম্পত্তিগুলো আমরা পাই সরকারি সহযোগিতা, সেটা আমরা পাচ্ছি না। বর্তমানে ধানের গোলা ভরিয়ে দেয় যাদের ফসল, তাদের অনেকেই এখন ঋণ ভারে জর্জরিত। বিঘাতে যদি 1 বস্তা ধানে 500 টাকা খরচ হলে মিনিমাম তো 1000-1200 তো ধানের দরকার একটা ধান। সেই হিসেবে আমরা পাই না। চাষি কত 800 থেকে 850 পাচ্ছি। 800 থেকে 850 পাচ্ছি। চাষিদেরই খুব অবস্থা খারাপ। এর মধ্যে লোন তো নেওয়া আছে সমিতি থেকে। কোনো কৃষির ক্ষেত্রে সরকারি যদি কোনো কৃষির যদি ওই ঋণগুলো যদি মুকুব করতো, তবুও একটা চাষিদের একটু রেহাই হতো। এই সমস্যার মধ্যেই গোদের ওপর বিস্ফোরার মতো এসে হাজির পেট্রোপণ্যের ক্রমবর্ধমান মূল্য। ট্রাক্টর ভাড়া নিয়ে গিয়ে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন কৃষকরা। আগে ট্রাক্টর ভাড়া বাবদ প্রতি মিনিটে 17 থেকে 18 টাকা খরচ পড়তো, এখন সেটাই বেড়ে 20 থেকে 21 টাকা হয়েছে। এতে একজন অতি সাধারণ চাষির কত খরচ হতে পারে তা সহজেই অনুমেয়। আগে কত টাকা করে ছিল, এখন 18 ছিল, এখন 20 হয়ে গেছে। 20 টাকা মিনিট। তেলের দাম বেড়ে গেছে।
তাৎপর্যপূর্ণভাবে কৃষি আইন রদের দাবিতে যখন দিল্লির উপকণ্ঠে প্রায় 3 মাস ধরে আন্দোলন চলছে, তখন বর্ধমানের কাটোয়ায় এসে কেন্দ্রের কৃষি আইনের পক্ষে জোরালো সওয়াল করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 24वें स्थान पर पश्चिम बंगाल का किसान है, जिसको उपज का जो पैसा मिलता है वो 24वें स्थान पर है, यानी सबसे कम 29 स्टेट्स में से 24वें स्थान पर किसान बंगाल का खड़ा है। ये ममता जी ने हाल खड़ा कर दिया। এ নিয়ে বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। এই কৃষি বিল যদি পাশ হয় তাহলে ভারতবর্ষের কৃষকরা একেবারে মাঠে মারা যাবে। এই কৃষক আন্দোলনকে সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে জানিয়ে এসেছেন এবং পরবর্তীকালে দেখুন রাষ্ট্রসংঘ কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ বর্ধমান জেলার কৃষকরা কি ভাবছে? বর্ধমান জেলা একই, তারাও চাইছে না এরকম ধরনের কৃষি বিল। রাজনীতি চলে রাজনীতির নিয়মে, কিন্তু যাদের জন্য এই আইন তারা কে কি বলছেন? এই নয়া কৃষি বিলটাকে 2020 যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে আমরা তাকে সমর্থন করি এবং খুব দ্রুততার সাথে লাগু করার জন্য সমর্থন করি এবং আরও উল্লেখ করছি সুপ্রিম কোর্ট যে স্টে দিয়েছে সেই স্টেটাকেও তুলে নেওয়ার ব্যবস্থা করা হোক। পাঞ্জাবরা আমাদের কাছে কর্পোরেট, তাদের কাছে 15 বিঘের নিচে একটা জমি নেই, তারা টোটালটা হারভেস্টিং করে মেশিনারি এবং অত্যাধুনিক প্রযুক্তিতে। পশ্চিমবঙ্গের চাষি হচ্ছে ভূমি সংস্কারের আন্ডারে তারা চাষ করে, তাদের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জমি, তাহলে তারা কখনোই লাভবান হতে পারে না এবং একটা কৃষক সে আস্তে আস্তে দরিদ্র থেকে দরিদ্রতম অবস্থায় পৌঁছে যাচ্ছে এবং শ্রমিকে পরিণত হবে যদি এই আইন না লাগু হয়। রাজ্য সরকারের বেশিরভাগ এই আপাতত পাওয়া যাচ্ছে, যেমন কৃষকদের জন্য কৃষি বন্ধু প্রকল্প আপাতত পাওয়া যাচ্ছে। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, বাংলার রাজনীতির বিখ্যাত স্লোগান। অবিভক্ত বর্ধমান ছিল খনিজ আর কৃষিজ সম্পদের ধারণ ভূমি, কিন্তু জেলা ভাগের পর পশ্চিমের ঝুলিতে গিয়েছে শিল্পাঞ্চল আর পূর্বে কৃষিক্ষেত্র। এই অবস্থায় পূর্ব বর্ধমানের অন্যতম ইস্যু হিসাবে উঠে আসছে কর্মসংস্থান, বেকারত্বের মতো বিষয়গুলি। গ্র্যাজুয়েট হয়ে সরকারি চাকরি বাকরির জন্য অনেক সুযোগ সুবিধা তো তেমন কিছু পাইনি, আর চাষবাসের উপর তেমন নির্ভর করে জীবন চালাতে পারছি না। 2021-এর নতুন ভোটারদের অনেকেই এখন কলেজের ছাত্র, আপাতত ফোকাসে পড়াশোনা, কিন্তু তারপর এই ভোট দিচ্ছি বলে না, অনেকদিন ধরেই ভয় যে হয়তো কলেজেও পেয়ে গেলাম ভালো কলেজ, সব পড়াশোনা করে ভালো নম্বর করে বেরোলাম, বেরিয়ে লাভ কি, চাকরি পাবো, ঠিকঠাক আয় করতে পারবো সেটার ভয় থাকছে। সম্প্রতি এই জেলারই কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, যিনি বিজেপিতে যোগ দিয়েই টেটে নিয়োগ নিয়ে বোমা ফাটিয়েছেন। আমার বাড়ির সম্পর্কে যেটা বলছে, বাড়ির সম্পর্কে যারা আমার বউ আর বৌদি চাকরি পেয়েছে ঠিকই, এছাড়া তোমার হচ্ছে আমি 62 জনকে চাকরি দিয়েছি, তারা সবাই হচ্ছে দলের কর্মী। যথারীতি এই ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। উনি কথাটা ঠিকই বলেছেন যে উনি নিজের দুর্নীতিপূর্ণ হয়ে গেছে, ওই সুনীল মণ্ডল এবং আর যে বিজেপি কথা যে চলে গেছে বলছে। তীক্ষ্ণ কটাক্ষের সুরে বাম ও কংগ্রেসের প্রশ্ন, কালনার বিধায়ক যতদিন তৃণমূলে ছিলেন ততদিন কেন এ বিষয়ে মুখ খোলেননি? বিজেপিতে যাওয়ার পর কি বিবেকের দংশনে ভুগছেন? দুটো দলই পয়সার এপিট আর ওপিট। এখানকার বড় বড় চোরগুলো আবার ওখানে যাচ্ছে আরও বড় চুরি করার জন্য। এই পরিস্থিতিতে বর্ধমান পূর্বে আগামী বিধানসভা ভোটের প্রচার পর্বে জায়গা পাচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি আর রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দরজা। ভোট যুদ্ধের ইস্যু হচ্ছে স্বাস্থ্যসাথী আর আয়ুষ্মান ভারত। এর পাশাপাশি বেকারত্ব, দুর্নীতির অভিযোগকে প্রধান হাতিয়ার করছে বিজেপি। পাল্টা তৃণমূলের ইস্যু পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, কৃষি আইনের মতো বিষয়গুলি। বাম কংগ্রেসের প্রচারে উঠে আসছে বেকারত্ব, অনুন্নয়ন আর টেট দুর্নীতির মতো বিষয়গুলি। পালশিট ছেড়ে কয়েক কিলোমিটার এগোলেই মেমারি। এখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি জিটি রোডের ওপর একটা উড়ালপুল তৈরি করা হোক। সরকারি অনুমোদন এসেছে, সয়েল টেস্ট হয়ে গেছে, কিন্তু উড়ালপুল কবে তৈরি হবে কারও তা জানা নেই। গেট থেকে এখানে ওই পর্যন্ত প্রায় পৌরসভা পর্যন্ত 3-4টে গাড়ির লাইন পড়ে। এতবার ধরে পরীক্ষা হলো, মাটি পরীক্ষা, বড় বড় মেশিন এলো, কত কিছু হলো। এই প্রায় 2 বছর ধরে হচ্ছে, 2-3 বছর ধরে। এইখানে প্রচুর সিরিজ গাছ ছিল 50-60 বছর বয়সের, সেই সব গাছগুলোকে সব কেটে উড়িয়ে দেওয়া হলো, বললো এখানে ব্রিজ হবে। সমস্যাটা অ্যাম্বুলেন্স যদি যায় এখান দিয়ে মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, তার মধ্যে 3-4টে লাইন হয়, বুঝলেন, মোটরসাইকেল এই সাইড দিয়ে চলে যায়, মানে সীতাভোগ মিহিদানাময় বর্ধমানে যাচ্ছেন, অথচ মাঝপথে শক্তিগড়ের ল্যাংচার আস্বাদ নেবেন না, তা হয় নাকি? তাই গাড়ি থামলো শক্তিগড়ে।
2017 সালে শক্তিগড়ে মিষ্টি হাবের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর জাতীয় সড়ক লাগোয়া মিষ্টি হাবের সামনে পৌঁছে দেখা গেল দরজা বন্ধ। আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসা করতে অনেকেই বললেন, যে ভাবনা নিয়ে 2 নম্বর জাতীয় সড়কের একপাশে মিষ্টি হাবের উদ্বোধন হয়েছিল, বাস্তবায়নের পর সে আশা অপূর্ণই থেকে গেছে। গাড়ি দাঁড়াচ্ছে না, ডিএসটি বাসগুলো যেরকম দাঁড়ানো উচিত ছিল এখানে, যেরকম শক্তিগড়ে যেমনি দাঁড়ায়, এগুলো পজিশন নেই জায়গা। নিশ্চিত করে ওটা হবে, রাস্তাটা সম্প্রসারণ হলে ওই এলাকাটার পরিবর্তন হয়ে যাবে। দুধের স্বাদ ঘোলে মেটে না, তবে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা তৈরি হয় কিভাবে তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ আছে ভীষণ। বর্ধমান মানে যেমন সীতাভোগ, শক্তিগড় মানে ল্যাংচা। যখন NH2 দিয়ে কোনো গাড়ি যাচ্ছে বা কেউ NH2 এর পাশ দিয়ে যাচ্ছেন, আশেপাশে একাধিক ল্যাংচার দোকান, কিন্তু কিভাবে বানানো হয় ল্যাংচা? আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে অল্প আছে ঘিতে ল্যাংচা দেওয়া হচ্ছে, ল্যাংচা তৈরি হচ্ছে। শেষ পাতে মিষ্টি মুখের মতো আবার একবার মনে করিয়ে দিই পূর্ব বর্ধমানের বর্তমান রাজনৈতিক সমীকরণ। 2019-এর লোকসভা নির্বাচনে পশ্চিম বর্ধমানে তৃণমূলের কেল্লায় ফাটল ধরিয়ে দেয় বিজেপি। তবে পূর্ব বর্ধমানে মানুষ ভরসা রাখেন তৃণমূলের ওপরই। গত লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফল বলছে, পূর্ব বর্ধমানের 16টি বিধানসভার মধ্যে 14টিতেই এগিয়ে তৃণমূল। কালনা, মেমারি, জামালপুর, পূর্বস্থলী উত্তর, বর্ধমান দক্ষিণে তৃণমূল এগিয়ে থাকলেও ব্যবধান নামমাত্র। উল্টোদিকে কাটোয়া আর গলসি এই 2 বিধানসভা কেন্দ্রে লিড ছিল বিজেপির। অথচ 2016তেও অবস্থাটা এমন ছিল না। গত বিধানসভা ভোটে বর্ধমান জেলার 25টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 19টিতেই জয়ী হয় তৃণমূল। বাকি 6টি আসনের মধ্যে সিপিএম 5 আর কংগ্রেস 1টি আসনে জয়লাভ করে। এরপর সময় যত গড়িয়েছে, বর্ধমানের রাজনৈতিক সমীকরণ বদলেছে। কার্যত শূন্য থেকে শুরু করে বিজেপির চমকপ্রদ উত্থান ঘটেছে এই জেলায়। তৃণমূল জমানায় বামেদের পেছনে ফেলে প্রধান বিরোধীর পরিসর দখল করেছে বিজেপি। এবার তাদের সামনে আগামী বিধানসভা ভোটের চ্যালেঞ্জ। অন্নদা শঙ্কর লিখেছিলেন, তোমায় আমায় মিল নাই, কথা ঠিক সে, মিল নাই পলিটিক্সে। রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মিল নাই থাকতে পারে, কিন্তু মানুষ জানেন তারা কি চেয়েছিলেন এবং কি পেয়েছেন। সমস্তটাই তাদের হিসেবে রয়েছে। সেই হিসেব থেকেই তারা নেবেন সিদ্ধান্ত, যা জানা যাবে বিধানসভা নির্বাচনের ফলাফলে। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে কমল কৃষ্ণ দে ও আবির দত্ত, এবিপি আনন্দ।